নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক সেই বোতামটা যা চিপলেই ঝরঝর করে সোনা ঝরে পড়ে। আচ্ছা, আপনার কাছে যদি এরকম একটা যন্ত্র থাকে যার একটা বোতাম টিপলেই ঝরঝর করে স্বর্ণ মুদ্রা ঝরে পড়ে, তাহলে আপনি একবার সেই স্বর্ণ মুদ্রা বের করে থেমে যাবেন? আফটার অল স্বর্ণ মুদ্রা বলে কথা, আর কত চাই? এরকম ভেবে বসে থাকবেন? সম্ভব? সাধারণ মনোবিজ্ঞান বলে সম্ভব নয়। আপনি অন্যায় করছেন না, চুরি ডাকাতি করছেন না, কেবল সঠিক বোতামটা টিপছেন আর সোনা ঝরে ঝরে পড়ছে। এই সুযোগ কি কেউ ছাড়ে? অ্যাটলিস্ট যতক্ষণ সোনা আছে আপনি বোতাম টিপেই যাবেন। 1990-এ বিজেপি সেই বোতামটা খুঁজে পেয়েছিল। যন্ত্রটা ছিলই, বোতামটা জানা ছিল না। লালকৃষ্ণ আদবানি বোতামটা খুঁজে পেয়েছিলেন, টিপেছিলেন। ক্রমে 2 থেকে 85, তারপর সরকার। ইতিমধ্যে সুযোগ্য গুরুমারা বিদ্যে শিখে ময়দানে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, তিনি বুঝেছেন এ বোতাম তাকে অমরত্ব দেবে। তাই পারিজাত বৃক্ষরোপণ করে, সাষ্টাঙ্গে প্রণাম করে, 22 কেজি রূপোর ইট পুঁতে রামলালার মন্দিরের ভূমি পূজন সেরে 5 আগস্টকে তিনি 15ই আগস্টের সঙ্গে তুলনা করেছেন। 15ই আগস্টের চেয়ে গুরুত্বপূর্ণ তা বলেননি, নিতান্ত ভদ্রতার কারণে। বলবেন, নিশ্চয়ই বলবেন। আসলে 15 আগস্ট নিয়ে তো মোদিজি, বিজেপি বা আরএসএস এর বিশেষ কিছু বলার নেই। সে সবই তো নেহাতি অপমানজনক, মুচলেকা দেবার, বিশ্বাসঘাতকর ইতিহাস। সেসব কথার পরে আসছি। যেটা বলছিলাম যে মোদিজি ঠিকঠাক বোতামটা টেপার কায়দাটা রপ্ত করে ফেলেছেন এবং স্বাভাবিক কারণেই সোনা ঝরছে, ঝরে পড়ছে। কি মিষ্টি এ সকাল! যে দেশে সকালে উঠেই রান্নার গ্যাসের দাম বেড়ে যায় হুশ করে, ডিজেলের দাম বেড়ে যায়, যে দেশে বেকারত্ব বাড়ছে সব রেকর্ড ভেঙে দিয়ে, যে দেশের 140 কোটি মানুষের 80 কোটি মানুষকে এখনো ফ্রি রেশন দিতে হয়, তা না হলে তাদের পেটে খাবারই জুটবে না, সেখানে রামলালাই মোদিজির অস্ত্র, বিজেপি আরএসএস তাদের অস্ত্র। সে যাই হোক, বোতাম টিপলে সোনা ঝরছে, এটাই সত্যি। মজার কথা হলো, ঠিক ওই সময়ে যখন ভূমি পূজনের পরে শেষমেশ রাম মন্দিরও প্রতিষ্ঠা হয়ে গেল, কিছু রাজনৈতিক নেতা বা পণ্ডিত লিখছেন, ভাবছেন, জানিয়েছেন, আলোচনা করেছেন যে ব্যাস রাম মন্দির হয়ে গেল, আরএসএস বিজেপি মোদিজির কাছে আর তো কোনো অস্ত্রই রইল না। তাদের যুক্তি, এই প্রজন্ম রামের নামে উন্মাদ নয়, এই প্রজন্ম মোবাইলে চায়, চাকরি চায়। তাদের বক্তব্য এবার মোদিজিকে পারফর্ম করতে হবে। কেন? বোতাম টিপলেই সোনা ঝরবে না? একটা ভিডিও কদিন ধরে, বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়ে গেছে। সম্ভবত জামশেদপুরে এই ভিডিওটা শুরু হয়েছিল। এই পণ্ডিতদের চোখ এড়িয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন। যে মিছিল জমায়েত এমনকি এই বাংলাতেও দেখা গেছে, তার ছবি দেখে নিতে পারেন। 20, 22, 26 বছরের ছেলে মেয়েরা উদ্দাম নাচছে, গাইছে। বাচ্চা বাচ্চা রাম কা রাস্তায় ছিলেন না রামনবমীর দিনে? ওই মুখগুলো দেখেছেন? এলএসডি, মারিজুয়ানার থেকেও তীব্র নেশা তাদের মুখে। শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, তথ্য দেয়, তার দৃষ্টিভঙ্গি তৈরি করে, বৈজ্ঞানিক সত্যগুলোকে তুলে আনে, প্রশ্ন করতে শেখায়। সেই শিক্ষাকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষা মানে জ্ঞানার্জন নয়, শিক্ষা মানে ডিগ্রি, ডিপ্লোমা, চাকরি, মাইনে, গাড়ি, বাড়ি। লেখাপড়া চড়ে যে করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। এই যে লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে একটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। লেখাপড়া করা মানেই হচ্ছে গাড়ি ঘোড়া চড়তে হবে, ব্যাস। ক্লাসে ফার্স্ট যে হবে সে ডাক্তার হবে, বাংলো কিনবে, গাড়ি চড়বে, ব্যাস। সে শিক্ষার ওপরে রামলালা যে কোনো মুহূর্তে চেপে বসবে। যে কোনো মুহূর্তে মনে হবে ওই যে যারা লুঙ্গি পরে তারা আলাদা। আমাদের দেশের প্রধানমন্ত্রী শিক্ষাই তার প্রমাণ। 30টা দেশ ঘোরার পরে, দেশের প্রশাসনিক শীর্ষস্থানে থাকার পরেও তার লুঙ্গি সিন্ড্রোম এখনো কাটেনি।
রক্তের মধ্যে বিপন্নতার চেয়ে বেশি খেলা করছে কুসংস্কার, যে কুসংস্কার তাকে করোনার সুরক্ষা বিধি ভাঙতে সাহায্য করে, দেশের সংবিধান আইন কানুনকে কলা দেখানোর সাহস যোগায়। সেই অশিক্ষা দেশ জুড়ে, সেই অশিক্ষাই অপরাধীকে ধরে ধরে বিচার নয় গুলি করে মেরে ফেলার উস্কানি দেয়। সেই অশিক্ষাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে বিকৃত করার তথ্য যোগায়। সেই অশিক্ষাই দেশের ধর্মনিরপেক্ষতাকে, গণতান্ত্রিক অধিকারকে যে কোনো সময় টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলার প্রেরণা যোগায়। যারা ঘন্টা দুয়েকের মধ্যে বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল তারা বৃদ্ধ ছিল না, তারা কর্পোরেট চাকুরে ছিল না, তারা বেকার অশিক্ষিত যুবক যাদেরকে ওই কাজে লাগানো যায়, যাদেরকে বোঝালেই এক ঐতিহাসিক মনুমেন্ট অবলীলায় ভেঙে ফেলতে পারে। এই অশিক্ষা কোন স্তর থেকে? সর্বোচ্চ স্তর থেকে। 32 সেকেন্ডের মধ্যে সেই রূপোর হিট পুঁতে ভূমি পূজন সেরে ফেলতে হবে। সেটা জেনে ফেলার পরে সেই ভূমি পূজনের সময় প্রধানমন্ত্রীর মুখে কি উদ্বেগ, এবং তা শেষ হয়ে যাওয়ার পরে যে প্রশান্তি, তা বলে দেয় ওই 32 সেকেন্ডের যে ব্রহ্মাণ্ড, 32 সেকেন্ডের যে ওই প্রকাণ্ড ঢপবাজি, সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। তার অশিক্ষা তার বিশ্বাসের স্তম্ভ। একজন র্যাশনাল মানুষ, যুক্তিবাদী মানুষকে যদি বলা হয় আপনাকে এই কাজটা কিন্তু 1.5 মিনিটে শেষ করতে হবে, তাহলে সে প্রথমে এসে বলবে যে কেন 1.5 মিনিটে, কেন না করলে কি হবে? 1.5 মিনিটে কোন সিদ্ধান্তে এসেছে? কিন্তু প্রথাগত ডিগ্রি নিয়েও এক অশিক্ষিত মানুষ এই প্রশ্ন করে না, তাকে বলে দেওয়া হয় এটাই মাহেন্দ্রক্ষণ, এই 32 সেকেন্ডের মধ্যেই ভূমি পূজন করতে হবে। প্রধানমন্ত্রীও সেটা বোঝেন। অর্থাৎ শিক্ষার প্রথাগত ডিগ্রি মানেই শিক্ষা নয়, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই অর্থে শিক্ষিত মানুষদের সংখ্যা বিপজ্জনকভাবে কম, বড্ড কম। এখানে মানুষ ক্লাস 8-9-এর বিজ্ঞানে সূর্যগ্রহণের বিজ্ঞান পড়ে, আর সূর্যগ্রহণের সময় খাবার খায়, খাবার খায় না, তুলসী পাতা দিয়ে ঢেকে রাখে। এনারাই সম্পদ, এনারাই বিজেপির সেই ঝরে পড়া সোনা, কেবল বোতামটা ঠিকঠাক চিপতে পারলেই হল। এই জমি আজকের নয়, যুগ যুগান্ত ধরে বিজ্ঞান, শিক্ষা, যুক্তিবাদকে দূরে রেখে অতীন্দ্রিয় আধ্যাত্মবাদ, অলৌকিক পাঠকে শিক্ষা দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিক্ষার আড়ালে সেগুলোকেই রেখে দেওয়া হয়েছে, এবং সেগুলো উঠে আসছে ধীরে ধীরে। শিক্ষার পেছনে রাখা হয়েছিল, এখন তারা সামনে। সমাজের অধিকাংশ মানুষকে শিক্ষার আওতার থেকে বাইরে রাখা হয়েছে। আজ সেই জমিতে বিজেপি RSS কেবল বীজ ছড়ালেই সোনা ফলছে। একটা উদাহরণ দিন, ধরুন বাবু একটা রাজনৈতিক দল তৈরি করলেন, আপনার দলের মতবাদ বৈজ্ঞানিক যুক্তিবাদের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, আর বাবু একটা দল তৈরি করেছেন যা নাকি হিন্দু দেব দেবী দেবতাদের কথা বলে, রাম রাজত্বের কথা বলে। আর বাবু একটা দল করলেন যেখানে আল্লাহর কথা বলা হয়, কিয়ামত কিংবা দোজাক কিংবা জান্নাতের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়। এবার তিনজন মিলে কোনো একটা গ্রামে গিয়ে তাদের কথাবার্তা বলা শুরু করলে স্বাভাবিকভাবেই হিন্দুরা বাবুর কথা সহজে বুঝতে পারবেন, মুসলমানরা বাবুকে বসিয়ে জল চা দেবেন, কিন্তু বাবু তাকে বহুদিন ধরে ধৈর্য ধরে একটা মানুষকে বোঝাতে হবে, পড়াতে হবে, শোনাতে হবে, তবে যদি 2-4 জন মানুষ তার পক্ষে যায়। প্রথাগত শিক্ষার হার নিরপেক্ষভাবেই এই ঘটনা ঘটবে, ঘটছে। 47-এর পর থেকে কংগ্রেস দেখেছিল 60-65টা এমন আসন আছে যেখানে মুসলমানদের ভোট ঠিক করে দেবে কে হবে সেখানকার সাংসদ। তারা সেই জনসমষ্টির শিক্ষা, জীবনের মানোন্নয়ন নয়, তাদের জীবনযাত্রার উন্নতি নয়, তাদের কিছু সুবিধে দিয়ে গেছেন, তাদের ধর্মের অধিকারকে সুরক্ষা দিয়েছেন, স্বাস্থ্য বা শিক্ষার অধিকারকে নয়। বিরোধীদের প্রায় সবাই এই একই পথেই হেঁটেছেন। সমাজবাদীরা বুঝিয়েছেন যে তাদের ধর্মের অধিকারের সুরক্ষা তারাই দিতে পারেন। কমিউনিস্টরা খিদিরপুরে মুসলিম ক্যান্ডিডেট, মুসলমান প্রধান অঞ্চলে মুসলমান ক্যান্ডিডেটই খুঁজেছেন বা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। সেই জন্য সেলিমকে কোথায় গিয়ে সাংসদ হবার চেষ্টা করতে হয় আমরা দেখেছি। 80-র দশকের শেষে এসে বিজেপি ঠিক উল্টো চালটা দিয়েছে। তারা দেখেছে 300টা আসন তো কেবল হিন্দু ভোটেই জেতা যায়। তারা সেই কার্ডটা খেলা শুরু করেছে। কংগ্রেস আর অন্য বিরোধীরা যখন ব্রাহ্মণ, আদিবাসী, মুসলমান কার্ড খেলছে, তখন বিজেপি হিন্দু কার্ড ফেলেছে। আদিবাসী, নিম্নবর্ণের মানুষদেরকে বুঝিয়েছে যে তারাও হিন্দু, চিৎকার করে বলেছে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, তুমি সংখ্যালঘু কার্ড খেলছিলে, আমি সংখ্যাগুরু কার্ড খেলবো, এবার দেখ কেমন লাগে। বিজেপির এই মুহূর্তে লোকসভায় সাংসদের সংখ্যা 240, এর আগে ছিল 303, এর মধ্যে একজনও মুসলমান নেই, দেখ কেমন লাগে।
আপনার প্রথমেই বলা উচিত ছিল ৩ তালাক এক অমানবিক প্রথা, মুসলমান শিক্ষিত মানুষজনকে সঙ্গে নিয়ে এই প্রথার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। তা না করে আপনি শাহবানো মামলাতে ভোট 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 খেললেন। বিজেপি সেটাকে ইস্যু করলো কেন? মুসলমান মানুষজনদের উন্নতির জন্য। বইয়ে গেছে তাদের। এই যে ওয়াকফ সম্পত্তি লুটমার চলছে, আপনার বলার কথা ছিল, আমাদের বলার কথা ছিল, বলা হয়নি। কোথাও তো একটা কিছু গন্ডগোল আছে। এবার সেই কথাগুলো বলছে তারা, যারা অনায়াসে ইঁদুরের মতো খুঁচিয়ে পিটিয়ে বেড়ে ফেলে মুসলমানদের, তারাই আজ মুসলমানদের দুঃখে কেঁদে কোকিয়ে উঠছে, আহা তোমাদের ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। বলছে কে? দেশের প্রধানমন্ত্রী, যিনি লুঙ্গি দেখে বুঝতে পারেন এটা মুসলিম কিনা। তার লক্ষ্য কি? হিন্দু মুসলিম পোলারাইজেশন। তারা বোতামটা খুঁজে পেয়ে গেছে। তারা ৩ তালাক তুলে দিয়ে আসলে হিন্দুদের বোঝালো যে দেখো আমরা ওদের ৩টে বিয়ের অধিকার কেড়ে নিলাম। সে ধর্মে তালাক ছাড়া যে বাকি নিয়ম, যা সত্যিই মহিলাদের সুরক্ষার জন্যই আছে, তা নিয়ে কোনো কথাই বিজেপি বলবে না, কারণ তাদের দরকার কেবলমাত্র মেরুকরণ। না মুসলমান মানুষজনের উন্নয়ন, না হিন্দু জনসংখ্যার উন্নতি। তারা বোতাম টিপছে, ভোট জমা হচ্ছে, ব্যাস। আপনার বলা উচিত ছিল যদি কাশ্মীরের আলাদা সংবিধান থাকে, পতাকা থাকে, তাহলে সারা দেশের তেমন হোক, যেমনটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় থাকে। তাহলে কেবল নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ বা মিজোরামেই ইনার লাইন পারমিট থাকবে কেন? বাকি উপজাতি এলাকাতেও হোক, সব জায়গায় হোক। আপনি বলেননি। ওরা কাশ্মীরকে ঘুঁটি বানিয়ে খেলছে, মেরুকরণ হচ্ছে, কাশ্মীরের উন্নয়নের জন্য নয়। বাকি ভারতবর্ষে হিন্দু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে ৩৭০ ধারা তুলে নেওয়া ফল ফুলেছে, ভোট বাড়ছে, আসন বাড়ছে। সেদিন যেদিন বাবরি মসজিদ ভাঙা হলো, প্রত্যেক ধর্মনিরপেক্ষ মানুষের উচিত ছিল সেই জায়গায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবি তোলা। চুপ করে বসে রইলে না। বাবরি ভেঙে কি অন্যায় না করেছে, মুসলমান ভোট ব্যাংক ছিল লক্ষ্য। বিজেপি জানতো রামের নামে আর কিছু না হোক উত্তর ভারতে ভোটের ঝোলা উপচে যাবে। নিরবিচ্ছিন্নভাবে অর্থনৈতিক দুর্গতির পরেও, ডিমনিটাইজেশনের নামে অর্থনীতিকে ধ্বংস করার পরেও বাচ্চা বাচ্চা রাম কা বোতাম খুঁজে পেয়ে গেছে বিজেপি। অতএব তারা ছেড়ে কথা বলবে না। ওয়াকফ বোর্ডের কাজকর্মে স্বচ্ছতা নিয়ে বহু আগেই এই কথা বিরোধীদের বলা উচিত ছিল, বলেননি। যদি মুসলমান ভোট ব্যাংক ভেঙে যায় সেই ভেবে, তো এবার ঠেলা বুঝুন। অযোধ্যায় তৈরি হয়ে গেছে বিশাল চোখ ধাঁধানো মন্দির, আর তার মধ্যেই স্লোগান শুরু হয়ে গেছে, ইয়ে তো পহলি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। 1990 সালে যখন বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্ক তুঙ্গে, তখন প্রধানমন্ত্রী নরসিমহা রাও সরকার 1991 সেপ্টেম্বরে সংসদে এক বিল আনে। সে বিল পাশ হয়েছিল। 1947 15ই আগস্টে যে মসজিদ, যে মন্দির বা যে উপাসনা স্থল আছে, তা যেমন আছে তেমনই থাকবে। তার অনেক পরে 1992 এসব আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই বাবরি মসজিদকে ভাঙা হয়। সেদিন যারা সেই মসজিদ ভেঙেছিল, ভাঙার জন্য উস্কানি দিয়েছিল, কি আশ্চর্য, তাদের বিচার শেষ হয়, বিচারে কেউ দোষী পাওয়া যায়। একটা রাম মন্দিরের বিচার এলো, কি বিচার না, বাবরি মসজিদ ভাঙাটা খুব অন্যায় হয়েছিল, কিন্তু জমি কাট, জমিতে রাম মন্দির তৈরি হবে। যিনি বিচারক ছিলেন, যিনি মাথায় বসেছিলেন, তিনি তারপরের দিন বিজেপির সংসদে চলে গেলেন, রাজ্যসভার সদস্য হয়ে গেলেন। এই যে ভোটের ডানায়, গরিষ্ঠ হিন্দু ভোটের ডানায় ভার দিয়ে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন। খেলা এখানেই শেষ নয়, পিকচার আভি বাকি হ্যায়। বিএইচপি বজরং দল ভারতবর্ষে 3000 মসজিদ, চার্চ চিহ্নিত করেছে, জানে কি আসলে মন্দির ছিল। মানে সারা দেশ জুড়ে এই উন্মাদনাকে তারা নিয়ে যাবেন। মাঠ তৈরি, আর মথুরা কাশী তো স্লোগানেই এসে গেছে। কাশী মানে বেনারস, সেখানে মরলে সোজা স্বর্গ, জানে কি মোদিজির সংসদীয় এলাকা, গেছেন সেখানে। কাশী বিশ্বনাথের মন্দিরের পাশেই রয়েছে পুরনো মসজিদ, তাকে ইতিমধ্যেই ঢেকে দেওয়া হয়েছে ব্যানারে, হোর্ডিংয়ে। এবার সেদিকে নজর পড়েছে। কাশীতে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিলেন সম্রাট আওরঙ্গজেব 1669 সালে। তার আগে ওখানে কাশী বিশ্বনাথ মন্দির ছিল, তা বেশ কয়েকবার ভাঙা হয়েছিল ওই মন্দির, এবং তৈরিও হয়েছিল আবার নতুন করে। এখনকার কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই জ্ঞানবাপী মসজিদের গায়ে যে মন্দিরের অংশ দেখা যায়, সে মন্দির সম্রাট আকবরের সময় তার সেনাপতি মানসিং তৈরি করেছিলেন। আকবরের সেনাপতি তৈরি করেছিলেন। সব ছেড়ে দিয়ে আওরঙ্গজেব ওই মন্দির ভাঙলেন কেন?
রাজা মান সিং এর নাতি জয় সিং প্রথম আওরঙ্গজেবের রাজত্বকালে ওই মন্দিরের দেখরেখ করতেন। সেই সময় আওরঙ্গজেব শিবাজিকে বন্দী করেন এবং ওই জয় সিং প্রথম শিবাজিকে পালিয়ে যেতে সাহায্য করেন। আক রাইভাল শিবাজিকে হাতে পেয়ে রাখা গেল না, এই রাগে আওরঙ্গজেব মন্দিরটা ভেঙেছিলেন, সম্রাটের খেয়াল। আবার এই আওরঙ্গজেব কামাখ্যার মন্দিরে অর্থ এবং জমি দিয়েছিলেন। কামাখ্যার মন্দিরের স্তম্ভে সংস্কৃত ভাষায় 15টা বাক্যে লেখা আছে the ruler of the country visited the temple in 1674 and gave heavy grants to the temple both in form of land and money. দেশের শাসনকর্তা 1674-এ মন্দিরের জন্য জমি এবং অর্থ প্রদান করেছিলেন। মানে খুব পরিষ্কার ইতিহাসে আছে যে একজন গোঁড়া মুসলমান শাসক হিসেবে তিনি কাশী বিশ্বনাথ মন্দির ভেঙেছিলেন, আবার কামাখ্যাতে দানও দিয়েছিলেন। কিন্তু এতে তো অপরাধ কমে যায় না। আবার সেই কবেকার আওরঙ্গজেবের জন্য আজকের মসজিদ ভেঙে মুসলমানদের মানুষজনদের ধর্মে আঘাত দিয়ে হিন্দুদের আওরঙ্গজেব হয়ে ওঠাকেও কি সমর্থন করা যায়? নিশ্চয়ই নয়। কিন্তু এ নিয়ে বিজেপি খেলবে, কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থক্ষেত্র, অযোধ্যার চেয়ে অনেক বড়, অনেক নাম ডাক। কি করছেন ধর্মনিরপেক্ষ মানুষজন, রাজনৈতিক দলবল? বসে আছেন। যেদিন জল মাথার ওপরে উঠে যাবে সেদিন ঘন্টা দুয়েকের মধ্যে ভেঙে চুরমার করে দেওয়া হবে, সেদিন নাকি কান্না কাঁদবেন, নাকি কাশী বিশ্বনাথের আরো বড় মন্দির গড়ে তোলার জন্য সরকারকে বাধাই দেবেন। আছে মথুরা, 1016-17-তে মথুরার মন্দির ধ্বংস করেছিলেন মাহমুদ গজনী। প্রচুর সোনার উপর লুট করে নিয়ে গিয়েছিলেন ওই মন্দির থেকে। আবার মন্দির তৈরি হয়, আবার মন্দির ভাঙে, লুটপাট করে দিল্লির সুলতান সিকান্দার লোদি, 16শো শতাব্দীর কথা। এরপর আবার মন্দির তৈরি হয়। ফরাসি পর্যটক টাভেরনিয়ার লিখছেন 1618-তে বুন্দেলার রাজা বীর সিং বিরাট খরচা করে সেই মন্দির আবার তৈরি করেন। মুঘল রাজসভাতে এই মন্দিরের চর্চা হতো। শাহজাহান সেই সময় করমুক্ত করে দেন ওই এলাকা। খালি সেই নয়, ওই এলাকায় তিনি শিকারের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই ময়ূর ইত্যাদি মারা হতো, শিকারের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার বড় ছেলে দারাশুকো এই মন্দিরের জন্য একটা বিরাট সুন্দর রেলিং তৈরি করে দিয়েছিলেন। এবার দারাশুকোকে হত্যা করে আওরঙ্গজেব ক্ষমতায় বসেই ওই রেলিংটা ভেঙে দেন। তার সেনাপতি আব্দুল নবী খান ওই রেলিংটা ভাঙার পরে জাট হিন্দুরা খেপে গিয়ে আব্দুল নবী খানকে হত্যা করে। 1669-এ এরপরে আওরঙ্গজেব ওই মন্দির ভেঙে সেখানে শাহী ঈদগাহ বানালেন। এটা একটা ইতিহাস। তারপরে ওই মথুরাতে বহু মন্দির তৈরি হয়েছে, কিন্তু এখন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের চোখ, বিজেপির চোখ, RSS-এর চোখ ওই মসজিদের দিকে। তারা আওরঙ্গজেবের মতো হিংস্র সাম্প্রদায়িক হয়ে উঠতে চান। তাদের আইডল হচ্ছে কি আওরঙ্গজেব। এখানেও একটা বোতাম আছে, এই বোতামেও হাত পড়তে পারে। আমরা শুনেছিলাম যখনই প্রশ্ন ওঠে বস্ত্রকে খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। এখন তার সঙ্গে যোগ হয়েছে এই মন্দির পুনরুদ্ধারের হুঙ্কার। যেখানে এই মন্দির মসজিদ, তার তলায় একটা করে মন্দির খোঁজার চেষ্টা করছেন এবং খুঁজে পাচ্ছে। অপেক্ষা করুন, বিজেপির নজরে এইখানেও পড়বে। কমন সিভিল কোডের পরেই আসবেই, যে কোনো দিন এই বিল আসবে। কীভাবে আসবে? বিকল্প কি? একটা দেশে একটা আইন নীতিগতভাবে তো মেনেই নেওয়া উচিত, কিন্তু এই বিরাট দেশে প্রত্যেক প্রথা, প্রত্যেক রীতি রেওয়াজকে কিভাবে তার আওতায় নিয়ে আসবে সেটাও এখন থেকে ভাবা উচিত। তবে কমন সিভিল কোডের কিছু জায়গাতে তো বিজেপি আটকাবে। ওদেরও লক্ষ্য তো কমন সিভিল কোড নয়, ওদের লক্ষ্য মুসলিম পার্সোনাল লকে বাতিল করা, এবং সেই বাতিল করার মধ্যে দিয়ে আবার মেরুকরণ এবং আবার শোনে ঝরে পড়ার গল্প। অতএব যারা ভাবছেন অযোধ্যাতে মন্দির হয়ে গেল, 370 ধারা পাশ হয়ে গেল, ওয়াকফ বিল পাশ হয়ে গেল, 3 তালাক বিল পাশ হয়ে গেল, বাঁচা গেল, এবার সরকারকে মন দিতে হবে শিল্প, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যতে, তারা ভুল ভাবছেন। খুব শিগগির নতুন স্লোগান নিয়ে হাজির হয়ে যাবে RSS বিজেপি। কারণ বোতাম টিপলেই যদি ভোটের বাক্স ভরে যায়, তাহলে সে বোতাম না টেপার মতো মূর্খ RSS বিজেপি নয়। আজকে ওয়াকফ বিল নিয়ে যা ওরা করছে, যা সারা দেশে করেছে, তাতে ওদের লাভ। বিজেপির মেরুকরণ হচ্ছে, হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে, হিন্দু ভোট বাড়ছে, অন্তত ওনারা সেটা ধরেই করছেন। এইটা বুঝতে হবে যারা আমরা এর বিরোধী। চুপচাপ বসে থেকে ওই জবে হবে তবে আমরা কথা বলবো, এটা বলার আগে এই বাংলার প্রত্যেকটা এলাকাতে তারা দাঙ্গা বাঁধাবে। 2026 পর্যন্ত এই মুর্শিদাবাদে শেষ হয়ে যাবে না। মুর্শিদাবাদ কন্ট্রোল হয়েছে, এরপরে আরো অন্যান্য জায়গায় হবে, এবং এদের জন্য রয়েছে এই সমস্ত টিভি চ্যানেলগুলো রয়েছে। খুল্লা তারা প্রচার করছে, মৌলবাদীদের পক্ষে প্রচার করছে, দাঙ্গা ছড়ানোর জন্য প্রচার করছে এবং করে যাচ্ছে।
কারণ ওটাই হচ্ছে বোতাম। ওই একটা বোতাম টিপলেই আবেগ মানুষের বেরিয়ে আসছে, ঝরঝর করে শোনা পড়ছে। মোদিজি সেই বোতাম জানেন, আরএসএস বিজেপি সেই বোতাম পেয়ে গেছে। সেটা বুঝতে হবে, ভাবতে হবে। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।